সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। আমাদের এই অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে চাইলে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888777। আর যদি মেইল করতে চান, মেইল অ্যাড্রেসটি হচ্ছে sharemystory24@gmail.com। ভাই, আপনার নামটা বলেন একটু মুখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম। মনিরুল ইসলামকে তো আসলে মনিরুল ইসলাম নামে অনেকে নাই বা চিনবেন, কিন্তু তাকে চেনা যায় হচ্ছে সেই স্বাদ নামে, রাইট? এবং আমি দেখতাম যে মানুষ খাওয়া দিয়েও ভাইরাল হয়ে যায়, খুব মজা করে খায়। লাস্ট আমি একটা ভিডিও দেখলাম তার, সেটা হচ্ছে, এটা আমাদের এলাকায় বলে ছাতেনের গোটা, যেগুলো আসলে কেউ খাইতো না। আমি দেখতাম আমরা ওগুলো গাছগুলা বড় হয়ে গেলে কেটে কেটে আমরা লাকড়ি হিসেবে ইউজ করতাম। তো এই ছাতেনের গোটাতে আমরা ছোটবেলায় খেলতাম। আমাদের আঞ্চলিক ভাষা, বগুড়ার আঞ্চলিক যারা আছেন তারা হয়তো বুঝবে, ছাতেন গাছ অনেক বড় বড় হয় এবং এই গোটাগুলো পরে থাকতো। সকালবেলা আমরা এগুলো কুড়াই করে এসে খেলতাম এবং ওগুলোতে অনেক সময় আমরা গাড়িও বানাতাম, ছোট ছোট গাড়ি বানাতাম এগুলো দিয়ে। তো সেটা দেখলাম সেই গোটাটা সে খুব মজা করে খাচ্ছে। তো আমার খুব স্বাদ ছিল, কঠিন স্বাদের লোকটাকে আজকে আমি নিয়ে বসেছি। এন্ড দিস শো ইজ ফর মি অ্যাকচুয়ালি। আমার খুব কোয়েরি ওনার সম্পর্কে জানার জন্য। সো আজকে আমরা গল্প করবো। মনির ভাই, আপনার বয়স কত? 28-29 এরকম। 28-29। জন্ম জেলা? জন্ম নাটোর জেলা। আপনি কি নাটোর থেকে আসছেন? জি। শুরু করেন মনির ভাই, একেবারে শৈশব থেকে আমাকে একটু জানান, কি গল্প আপনার শুনি। খুব ছোট, আমি তো বুদ্ধি হয়েছে আমার নানির কাছে। জি। আমার বাবার বাড়ি থেকে একদম পাতাল কোলে করে নিয়ে আসছিল। আপনার মা? না, নানি। আচ্ছা। নানি নিয়ে আসছিল। আর মা, ওই টাইমে তো আমার তো জ্ঞান বুদ্ধি নাই, মানে আমার তো বুদ্ধি হওয়ার পরে পড়ায় অনেক পরেই আর কি মা বাবার অনেক দ্রুত আমি শুনতে পাই, যখন জ্ঞান বুদ্ধি আমার হয়ে গেছে। বাপ মায়ের মধ্যে সম্পর্ক ভালো ছিল না? না, ভালো ছিল না। আচ্ছা। নানি হচ্ছে মানুষের বাড়িতে খেতা সেলাই করি, তা বাদে ওই যে আগে তো নর্মাল ডেলিভারিটা বেশি ছিল, আমার নানি এই কাজগুলো, দায়ী যেটাকে বলে। হ্যাঁ, জি। এই কাজগুলো করে যেটা আর কি খুশি মনে যারা দিত, যা ওটা নিয়ে আমি আর নানি আর কি খাইতাম। আপনাদের পরিবারে আপনি আর আপনার নানি ছিলেন? নানি, আমার মামারা হচ্ছে 4টা, হ্যাঁ, আর আমার মা বোন দিয়ে 3টা, মোট 7 জন পরিবারের। একজন বিয়ে শাদী করে এক জায়গায় সেটেল হয়ে গেছে, ওই স্কুলে ভর্তি করে দিল। যখন একটু বড় হয়ে গেলাম, খুব ওই যে মানুষের বাড়ি খেতা সেলাই করেছে, আমাকে নিয়ে যাইতো, ওই খেতার উপর শুয়াই থাকি, খেতা সেলাই করে সারা দিন। পরে এখন 1 কেজি চাউল হোক আর আধ কেজি আটা হোক, হাফ কেজি আটা হোক, এগুলা নিয়ে আসি, বাড়িতে আসি, রান্না বান্না করে তারপরে নানি আর আমি একসাথে খাওয়া দাওয়া করে উঠতাম। এরকম করে দিন আর কি পার করতে করতে একটু বড় হয়ে গেলাম। বড় হয়ে যাওয়ার পরে আমার 1 থেকে 2 পর্যন্ত, 2-এ আমাকে ভর্তি ফিস ধরেছে 10 টাকা। ওই টাইমে আপনার ওই যে খেসারি, যেটা যে কালাই বলে, ডাল, ওটাকে তো আগে গরু দিয়ে আর কি মলন দিত, মলন দিশারি, এটা বাতাসে কুলা দিয়া ধরি উড়াতে হইতো। এই উড়ানোর সময় আমি যা নানির কাছে জেস ধরছি যে, নানি আমার ক্লাস 2-এ উঠেছি, আমার 10 টাকা পরীক্ষা ফিস লাগবে, তাড়াতাড়ি দাও। এখন তো নানির তো মাথা নষ্ট হয়ে আছে, সারাদিন কাজ কাম, আমি দুপুরবেলা এসে টাকা চাচ্ছি, আর মাস্টারও তো ওই 10 টাকা পরীক্ষা ফিস না দিলে আমাকে ক্লাস 2-এ ভর্তি করে দিবিলে। পরবর্তীতে নানির কাছে সেই রকম জেস ধরেছি, কালার মধ্যে গড়াগড়ি পাতেছি, নানি আমাকে 10 টাকা দিয়ে লাগবে, তাছাড়া আমার ভর্তি হওয়া যাবে না, ভর্তি হইলি বিলা সারে। পরে দিশা মিশা না পায় নানি সেই রকম একটা রাগ উঠলি, কঠিন একটা রাগ উঠলি। আমিও এতটা রাগ আমি দেখিনি নানি। এখন কষ্ট পায় এত রাগ, নাকি না সারাদিন পরিশ্রম করেছে, অতটা বুঝি সারিনি। পরে আচ্ছা তাকে আমাকে মারলি ওই খেসারির ভিতরেই, তে আমাকে এত মারা মারলো। এই বাড়ির পাশে আমার নানির বাড়ির মাত্র 10 ধাপ দিলে একটা গৃহস্থ বাড়ি, পড়ায় ওদের আর কি 350 বিঘা জমি, এরকম একটা গৃহস্থ। আমাদের দেশ গ্রামে যাদের একটু জমি বেশি থাকে তাদের গৃহস্থ বলে। গৃহস্থর মা আমাকে ওই মারা দেখে কোলে পিঠে কইলি চলে আসলাম এই বাড়িতে, তোর নানির কাছে থাকা লাগবে,
তুই হচ্ছে আমার বাড়িতে থাক, তুই লেখাপড়া তুই আমার বাড়ি থেকেই করবি। তাও 1-1.5 বছর ওরির বাড়িতে আমি থাকিছি, খাইছি। নানি খোঁজ খবর নিত না? নানি ওই যে এই বেলা ও বেলা আসতো, দেখে যেত। জি। যে কথা বলে আমাকে নানির কাছ থেকে নিয়ে আসলো, সে কথার সাথে আর মিল পড়লো না। আমাকে লেখাপড়া শেখালো না, না শেখায়। আগে তো গৃহস্থ বাড়ি প্রায় 30টা 20টা 25টা করে গরু থাকতো। এই গরুগুলা আমার সম্পূর্ণ দায়িত্ব, খাওয়ানো দাওয়ানো, মাঠে নিয়ে যাওয়া। এই যে ইরি ধান কাটা পরে যে ইরি ধানের গাছ থেকে যাবার কুশি বাড়ায়, ওই কুশিগুলা গরু খাওয়ানোর জন্য আর কি মাঠে নিয়ে যেতে হইতো। আমাকে পরবর্তীতে নানি কাছে ইয়া করলো যে বছরে মনির 2টা প্যান্ট পাবে, হাফ প্যান্ট, 2টা হাফ প্যান্ট পাবে, আর হচ্ছে একটা গামছা পাবে, আর 2টি গেঞ্জি পাবে, আর 1 জোড়া স্যান্ডেল পাবি। এই আমার বছরে। এখন এই মাথা তো দিতে পারে, ওই মাথা তো দিতে পারে 1 বছর পর পর। আর খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া ফ্রি, কোনো টাকা পয়সা না। এখন নানিও ভাবি চিন্তে দেখলি যে আসলে তো আমার একটু জুলুমি হয়ে গেছে সাওয়ালিয়া। আর আমার মামারা তো সবাই আর কি, কেউ ভ্যান চলে, মানে যার যার সংসার তাই গোছাতেই মানে পেরাশনি, খুব হিমশিম খায় যায়। তার মানে ওই যে টাকা চাইছিলেন লেখাপড়ার জন্য, ওইটা ওই সময় লেখাপড়া বন্ধ হয়ে গেল। ওই সময় ক্লাস 2 এ ওঠার আগ দিয়েই আমার লাইফে আর লেখাপড়ার হলো না। আবার এই জায়গায় যে আমাকে লেখাপড়া করার যে একটা সুযোগ দিছিল, ওই জন্য আমিও একটু আইছিলাম যে আমাকে লেখাপড়ার পাশাপাশি আমাকে এই বাড়িতেই রাখবে। এই সুযোগে আসার পর যখন আমি একটু ভালো বুদ্ধি হয়ে গেল যে একটা গরু ছুটি যাচ্ছে, যে গরুটা আমার ধরে আনতে হবে, এটা গৃহস্থর বাড়ির গরু, তখন আমাকে কইলো যে লেখাপড়া আর হবে না, তুমি এগুলাই করো। একবার ওই বর্ষা মৌসুমে বছরে আমি একটা গামছা পাই। গামছাটা ওই ছোট মানুষ, সাঁতার তো জানি না, তো ওই গরুর ন্যাজ, মানে সবগুলা গরুকে আমি আগে পাঠাইতাম, আর একটা গরুকে আমি আটকায় রাখতাম। আপনি পার হইতেন। ওই যে গরুটা সভ্য, সেই গরুটার ন্যাজ ধরে রাখতাম। সুন্দরভাবে 1/2 কিলোমিটার পানি পার হয়ে যেতে হবে, একটা বিল পার হতে হবে। এই আধা ঘন্টায় ন্যাজ ধরে থাকতাম, কল 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 করে চলে যাইতাম গরুর ন্যাজ ধরি। তো একবার গরুর ন্যাজ ধরি যাচ্ছি, পরে গামছাটা আমার গিটটা থেকে হারাই গেছে পানির ভিতরে, আর খুঁজে পাইলাম না। পরে ওই 1 বছর আমি আর ওই গামছা পাইলাম না। আচ্ছা যাই হোক, ওখানে বড় করে পরবর্তীতে আমাকে আর বেতন দিবেই না, প্রায় 5-6 বছর রানিং চলে, খালি পেট ভাতা খায় দেয়। আর ওই যে গরুর সাথে গরু হ্যাঁ, যখন যে সিজনের যে আবারটা, সেই আবারটা গরুর গাড়ি করে নিয়ে আসতে হইতো, আমার গরুর গাড়ি চালাইতে হইতো। 3 মাস, বছরে 3 মাসের থেকে 4 মাস গরু চড়ানি পরে, ওই সকালবেলা ফজরের নামাজের পর আমাকে গরুগুলা সব খুলে দেয়। আর ওই গামছার মাথাতে 2টা আম বান্ধি, আর সাথে এত করা মুড়ি, যেন এটা আমি খায় থাকতে পারি। আর বিল পার হয়ে গেলে তো ওই সারাদিন পর ছাড়া হয় না আসা, ওই মাগরিবের আজান কখনো 7টা-8টা বাজে যায়, এইভাবে আর কি আমি সারাদিন গরুর সাথে। সকালবেলা ভোরে পান্তা ভাত খায়া ওই 4 দুপুরকার জন্য 4 মুড়ি আর একটা আম হোক আর 2টা কাঁচা মরিচ হোক, এগুলো আমাকে বানিয়ে দিত, আমি যাই খাইতাম। আর পানি যখন খাওয়া লাগতো, ওই যে কাকড়ার গাড়ির ভিতরে শোলা দিয়ে চুষুক দিলেই পানি উঠে আসতো, 1 হাত নিচে জ্বলে থাকে, ওই শোলা দিয়ে সেই চুষুক দিলে পানি উঠে চলে আসে। খুব সুবিধা ছিল, মানে পানির কোনো টেনশন নাই মাঠের ভিতরে। ইন্টারেস্টিং, খুব সুন্দর সিস্টেম ছিল। আবার ওই কাকড়ার গাড়ির ভিতর যদি আবার এই চারিদিকে দেখতাম যে আগে শামুক টামুক আছে নাকি, যদি না থাকতো এই যে এরম এরম করলেই কাকড়ার গাড়ির থেকে পানি উঠি। আর একটা এই সাইড একটা গর্ত করতাম, ওই গর্ত থেকে এই গর্ত যখন ওভারটেক করে আসার পর আধা ঘন্টা পর ওটা সুন্দর পরিষ্কার হয়ে যায়, তখন দেখা যায় যে উপরে গামছাটা ফেলাই দিয়ে তারপর চুষুক ধরে ওই পানিটা খাইতাম। পানি নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, কিভাবে নিবে? কারণ বিল পার হইতে হয়তো। গ্রামে যারা বড় হননি তারা বুঝবেন না বিষয়টা। এটা কি মানে চরের মধ্য থেকে পানিগুলা খাইতে হয়? এটা হচ্ছে ওই ইরি ধানের জমির ওই আইলের সাইড দিয়ে দেখা যাচ্ছে যে কাঁকড়া গর্ত করেছে। আবার নতুন পানি আসলে তো কাঁকড়ারও আনাগুনা বেড়ে যায়। কিভাবে একটু পানি বের করে খেতে হবে, এখান থেকে প্রায় 5 কিলোমিটার গেলে আমি একটা বাড়ি পাবো। এতখানি এই ধানের জমি পার হয়ে যাওয়া অনেক কষ্টকর। দেখা যায় যে ওই খালি পায়ে হাঁটতে হাঁটতে
আপনার হচ্ছে ওই পায়ে ফোসা উঠি, চামড়া উঠে গেছে, শামুকে কখনো কাইটি ফাঁক হয়ে গেছে, ওখানে তেনারি বাঁধে রাখছি, কখনো রক্ত ঝরতেছে। এই অবস্থা নিয়ে তো ওই 5 কিলো যাওয়া সম্ভব না। তখন ওই বসে থেকে 3-4 জন বুদ্ধি করতাম কিভাবে খাওয়া যায় পানি। তখন কই যে কাঁকড়ার গাড়ি খোঁজ, কোনটা নতুন করছে, নতুন করি, নতুন করলে তো মাটি নতুন তুলা দেখা যাবে, সেটাতে মাটিগুলা সম্পূর্ণ হেঁটাই দিয়ে এই যে বাকেটের মতন একটা সিস্টেম করতাম। তখন ওই কাঁকড়ার গাড়ি থেকে পানি উঠে আসতো। আবার দেখতাম যে কাঁকড়ার গাড়ির পানি কাছে আছে কিন্তু পরিষ্কার আছে। তখন করতাম কি, ওই সোলার দিয়ে, সোলার মাথাতে আবার গামছা, মানে এটা সেট না, ফিল্টার বানায় চুষক দিয়ে, এখন মানে যতখানি তৃষ্ণা আছে সেই তৃষ্ণা অনুযায়ী আর কি খাইতাম। এবার বুঝতে পারছেন যে ওর জন্য গামছাটা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু ভাই আপনার বাবা মা কোথায় এই বয়স পর্যন্ত? আচ্ছা, এটা বলতেছি আর একটু ওই লাইনটা। আমাকে পেন দিত, 2টা হাফ পেন। আমার আবার ছোটবেলা খুব শখের ওই যে পকেটের নিচ দিয়া যে 2-3টা ঝুলপি থাকে, এই ঝুলপিওয়ালা পেনের আমার খুব শখ ছিল। তো এই ঝুলপিওয়ালা পেন আমাকে দিত। বর্ষা মৌসুমে কিন্তু এই আপনার মাঠ পর্যায়ে জমি, ফসলি জমিতে ওই আপনার যদি এক জায়গায় ছোট করে পা দেন, পাটা অটোমেটিক এই পানির কারণে আর পিছিলির কারণে একটু পাটা বড় হয়ে যাবে। আর বড় যখন হয়ে যায় তখন আমার এই যে নিচে প্যান্টটা মানে ছিঁড়ে যায়। তখন আমি বাড়িতে যাই, বলি যে প্যান্ট আমার ছিঁড়ে গেছে। তোর দৈনিক প্যান্ট ছিঁড়ে, তাহলে না তোকে এখানে মানে প্যান্টের শাড়ি কাপড় এখানে দোকান দিয়ে দিতে হইতো। তোর সব সময় প্যান্ট ছিঁড়ে। আমি ওদের বোঝাতে পারতাম না। আর প্যান্টটা যত সম্ভব আমাকে আরো কয়েকজন বলতো যে তোকে এই প্যান্ট কিনে দেয় মনে হয় এই গায়ের পোশাক কিছু কাপড় বলে যে নরম কাপড়, ওই কাপড়ের প্যান্ট তো টিকবে না। 1 সপ্তাহ যায় না আমার প্যান্ট 2টা ছিঁড়ে যায়। অনেকেই আবার যারা একটু বড় লোক, প্রভাবশালী, যারা ওই কাজের লোক পায় না, নিজেরা গরু নিয়ে যায় মাঠে। গরু তো অবলা জাত, খাওয়াতেই হবে। তাইলে ওই গেলে দেখা যায় যে কয় যে যা আমার সাওয়ালে 2টি প্যান্ট আছে, তোকে আমি দিব না। আমার লাইফের অর্ধেক জীবন আমি মানুষের ব্যবহার করা কাপড়ই পরেছি, ওখানে তো আমাকে ওই মানে যতদিন রাখবে তাও ওই পেট বাঁধাই থাকবে, মানে 1 টাকাও দিবে না। পরবর্তীতে নানি রাগি গেল যে এত কয় বছর হলে আপনি বাড়ি থাকে, খালি পেটে আর ভাতরে কাপড়টাও ওইভাবে দেন না, তাহলে আমার নাতিটাকে ওইভাবে রাখ বলে আপনার কাছে। সম্পর্কে একটা ভাবি, মানে ওই ভাই হচ্ছে সরকারি চাকরি করে। ওই ভাই বলল যে 1000 টাকা মাসে দিবনি, বছরে 1000 টাকা দিবনি। তে বললো বছরে 1 বছর পরে 1000 টাকা, তাই কি হয়? ওই ছেলেটার কি ভবিষ্যৎ নাই? ওই ছেলেটা কি করে খাবে ভবিষ্যতে? 1000 টাকা বছরে, এই 5-7 বছর তো আপনি এমনি রাখলেন, তাহলে আপনার কি কোনো লাভ হয় না এখানে? তখন কোসে এরই উপরে আমি পারবো না। ঠিক আছে, 1500 টাকা আর কি কমপ্লিট করা হলি বছরে 1500 টাকা। 1500 টাকা করে মনে হয় 2 বছর থাকা হয়, আবার পৃষ্ঠা-পৃষ্টি। তারপরে আর বেতন বাড়াবে না। আমাকে নানি সময় যখন ভালো লাগতো না তখন নানির কাছে আমি যাইতাম। পাশাপাশি তো 1 মিনিট লাগে নানির বাড়ি যেতে। নানির কাছে আমি জিজ্ঞাসা করতাম আমার মা বাবা কো। হ্যাঁ, ওই তার ছোটবেলাও আমাকে যেভাবে বলেছে, এই রানিং অবস্থায় মরার আগ পর্যন্ত আমাকে বলেছে যে আমার মা নাকি আর কি চাকরি করত, আব্বা কৃষিকাজ করত। এক পর্যায়ে মা বাবার ভিতরে একটা ছেঁড়াছেড়ি হয়ে যায়। যাওয়ার পরে এখন চট্টগ্রাম বাদুরতলা না কি একটা জায়গা ছিল বলে নাকি, বলতে পারবো না, সেই জায়গাতে নাকি মা চাকরি করতে চলে যায়। তারপরে যাওয়ার পরে আর ওখান থেকে আর কি চিঠির আর উত্তর পায় না। তো সবাই আর কি, আমার নানিরা, পাড়া প্রতিবেশী সবাই আর কি জানতো যে মারা গেছে, সবাই জানতো, আমিও জানতাম। আমিও ওই যে বিভিন্ন জায়গায় আমাকে যখন বলতো মা বাবা আছে নাকি, আমি বলতাম যে মারা গেছে। আমি যা শুনেছি তাই বলেছি। বেলকুচি একটা খালার বাড়ি, আসা যাওয়া করতাম। করতে করতে ওই বাড়িতে, আমি যে গৃহস্থ বাড়িতে থাকতাম, থাকা অবস্থায় নানিটা মারা যায়। নানিটা আমার কুল করে দিয়ে যেতে পারে নাই। আমি তো এখন ভাষ্যমান হয়ে গেলাম। বাপের খবর জানেন না? বাপের খবর ওইভাবে জানা নাই। আর বাপের বাড়ি তো আমার যাওয়া নাই, যেহেতু নানি আমাকে লিয়ে আইছে, তারপরে বাপের বাড়ি আমার যাওয়া নাই। বাপের বাড়ি হচ্ছে আপনার আমার নানির বাড়ি থেকে 7 কিলোমিটার দূরত্ব।
আমি এখন অথই সাগরে পড়ে গেলাম, আমি কি করব? আমি এখন খালি ভাবি যে আমার মাথা পর তো কিছু নাই। আমাকে বেলকুচের খালা নিয়ে আসে, আমাকে একটা চাকরি দিবে ঢাকা শহরে। তাহলে কি করতে হবে, ওরির বাড়ির যে টিলার আছে ওই টিলারটা আমার চলাতে হবে। তো ওই জায়গায় আমি 4 বছর থাকি। আজ চাকরি দিবে, কাল চাকরি দিবে, এই তো ভাই আসতেছে, আসলে আপনার সাথে কথা বলবে। তে 4 বছর পরে ওই যে আমাকে চাকরি দিচ্ছে তার খালাতো বোন জামাই এই ঢাকাতেই থাকে। ওই অ্যাপার্টমেন্ট যে পাইলিং থেকে শুরু করি যে একটা বিল্ডিং তৈরি হয়, সেই বিল্ডিং এর মানে ওই রড আসতেছে, সিমেন্ট আসতেছে, ওগুলা দেখাশোনা এবং খাতাতে একটু ইন্টিমেন্ট এগুলা করা লাগে। আর আমাকে চাকরি দিচ্ছে কি, যে ওই যে অ্যাপার্টমেন্টটা যে হচ্ছে ওই অ্যাপার্টমেন্টের ওই কলমে বা ইট গাঁথনি হয়ে গেলে আমার ওই পানি দিতে হবে। তিন বেলা আমার ওই পানি দিতে হবে। তো এই চাকরিটা আর কি আমাকে এই 4 বছর ওরি বাড়ি থাকলাম। ওরি বাড়িও একদম নীল, ওই যে কাজ করে দিতাম বাড়ির ছেলের লাগান, মানে আমার কোনো এখানে বছরে কোনো 1 টাকাও আমাকে দিত না। শুধু পেটে ভাতে, শুধু পেটে ভাতে, কাপড়টাও আমাকে দিত না। আমি কিন্তু পোশাক আশাকে অতটা আমি না, আমি খুবই মানে আমি পুরাতন কাপড় চোপড় বেশি পছন্দ করি। এখন আমি নতুন পোশাক করি না। আমি যে আমার এই যে বাড়ি আলি হচ্ছে এই দুটা 3 বছর আগে 2 বছর আগে ঈদে কিনে দিছিল। তো আমি ওই ঈদ ছাড়া আমি আর পড়ি না। এটা ঈদের নামাজ পড়তে গেলে এটা পড়ে যায়, আর না হলে ধুই ইস্তারি করে সুন্দর করে প্যাকেট করি ওই 1 বছর আর মনে থুই দিই। এখন যে আমাকে চাকরি দিল ওর যে খালাতো বোন জামাই যে এই চাকরির যে টেকা লাগবে এটা আমি আর জানি না। আমাকে সেই টাইমে 5,000 টাকা চাচ্ছে, যে এটা হচ্ছে বসদের আর কি, অ্যাপার্টমেন্টের যে ইঞ্জিনিয়ার আছে সেই বসগুলাকে আর কি চা পানি খাওয়াতে হবে, 5,000 টাকা লাগবে। তো এখন আমি তো সারা বছরই তো আমি এত বড় হইলাম, আমি 5,000 টাকা চোখেই দেখিনি, আমি কিভাবে দেব? পরবর্তীতে আমি ওই ভাই কইলাম যে ভাই আপনি আপাতত, তাহলে উনি বলবে না যে আমার ভাই 4-5টা বছর থাকিছে কোনো ব্যাপার না, তাহলে আমি হচ্ছে আপনাকে দিবনি, আপনি চালাইলেন, সেটা না বলি। তাহলে বলতেছে যে মনির তাহলে তুমি হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, তুমি বেতন পাইলে, আমার বেতনও হচ্ছে 5,000 টাকা, 4,500 টাকা, 500 টাকা আর কি ওর চা খাওয়ার এক্সট্রা করে দিতে হবে। আমাকে জেনুইন দিবে 4,500, আর 500 টাকা ওই মাসে মাসে ওরিকে দিতে হবে। 3 মাস কাজ করার পর ওটা করি সারি আমার টাইফয়েড জ্বর আসে। পরে আবার খালার বাড়ি চলে গেলাম। ওখানে প্রায় আমার 2-2.5 বছর ওখানে থাকা হয়। থাকি সারি ওখানে আমার ড্রাইভিংটা অটোমেটিক শেখা হয়। ড্রাইভিংও পারেন? ড্রাইভিং শেখা হয়ে যায়। যে আমাকে ড্রাইভিং শেখালো সেই মামাই আমাকে স্পোর্ট ইনফুটের গাড়ি, প্রায় 3 বছর পরে আমাকে গাড়ি দিল, স্পোর্ট ইনফুটের গার্মেন্টসের গাড়ি। আচ্ছা, হেল্পার বিহীন গাড়ি চালাচ্ছি। একটা বড় গাড়ি, হেল্পার বিহীন গাড়ি চালানো খুব রিস্ক। একটা চাকা যদি লিক হয়ে যায়, একটা চাকা যদি বাস্ট হয়ে যায়, দুজনের সহযোগিতা লাগে, সেখানে একলা হয় না। সেইভাবেই একটা আল্লাহর রহমতে নতুন একটা গাড়ি পেলাম। আমাকে আমার আত্মীয় স্বজন সবাই ভবিষ্যৎ দেখাচ্ছে, তোর প্রচুর পরিমাণে টাকা পয়সা কামাই করতে হবে, পরিশ্রম করতে হবে, তোর ঘর নাই বাড়ি নাই, আমরাই তোরে করে দিব। যখন টাকা দিই, যখন টাকা না দিই তখন কোনো খোঁজ খবর থাকে না। যখন টাকা দিচ্ছি তখন সুন্দরভাবে খাওয়া দাওয়া হয়েছে নাকি। আমি যে এই যে 7-8টা বছর আমি এই যে গাড়ির লাইনে ছিলাম, আমি ইচ্ছা গাড়িতেই করেছি, বাড়িতে যাইনি বা ঘর বাড়ি নাই। এখন ঈদের ভিতরে কার বাড়িতে যাব, কার ছেলে মেলে আসলো, তার ঈদগুলা হয়তো বা নষ্ট হবে। এক পর্যায়ে মা বের হইলো গুলশন সাইদনগর এলাকা থেকে হঠাৎ করে। আসলে আমি জন্মের পরে আমি মায়ের দেখি নাই, চেহারা তো মনে নাই, চেহারাও মনে নাই। মানে মাও আমাকে ওইভাবে মানে একটা আছে না যে আপন করি হাসি হুসি লিয়া, বা আমি একটু মা বলে একটু কাছে তার ভিড়বো বা জড়া, ওই জিনিসগুলো আসতেছে না, ওই জিনিসটা আমার আসতেছে না। আমি এক নজর ভাবে আমি তাকায় আছি, যা আমি ভিতর থেকে ভাবতেছি এটা কি আমার মা। আমি এক নজর একভাবে আমি তাকাই থাকতেছি সেইভাবে যে এটা আমার মা। মামাদের আমি জিজ্ঞাসা করছি এটা কি মা, তোর কি মনে হয়?
আমি তো জীবনে দেখি নাই, আমার জন্মের পরে এই ফার্স্ট আমি মায়ের দেখতেছি। তে বলছে যে হ্যাঁ এটা তোর মা। তে মার বিয়ে হয়েছিল, একটা বিয়ে হয় ওইদিকে, এখন ছেলে একটা আছে, সেই ছেলে এখন, ওই ছেলের বাপ এখন কি করে অত দূর আমি যাই নাই, আর অত দূর আমি শুনতেও যাই নাই। তবে মা যাই আছে ভালো আছে, মানে ওই ফ্যামিলিতে হয়তো বা যায়। আর আমি যখন মায়ের সাথে দেখা গেল, আমি তখন বাপের কাছেও আমি চলে যাই। ওই বাবারও আর একটা ফ্যামিলি হয়ে গেছে। বাবারও যে আমি যাওয়ার পরে যে একটা সন্তান হিসাবে বয়, বা আমি তো বাড়ি ঘর করে দিব, বা তুই এখানে স্নেহ থাক, করা, একটু আদর করা, এই জিনিসটা আমি পাই নাই। মানে জাস্ট আর কি, আমি একবার সবার থেকে একটা বঞ্চিত একটা ছেলে। এখন মা বাবা যে এই যে বের হইলো, তাহলে এখন আমি কেমনে কই যে আমার মা বাবা সবই আছে, কিন্তু আমাকে পুরো দুনিয়া জানতো বাবা মা মারা গেছে। বাবা মা মারা গেছে। করোনার ভিতরে গাড়ি চালানোর চাকরিটা আমার চলে গেল। চলে যাওয়ার পরে আমি বাড়িতে চলে গেলাম, খালার বাড়িতে কৃষিকাজ আবার পুনরায় শুরু করে দিলাম। তে আমার ওই ছোটবেলা খুবই দুঃখ কষ্ট নিয়ে মানুষ হয়েছি। ওই যে নানি আমাকে এটা ওটা আইনি আইনি খাওয়াইতো, ওই টাইমে আমার ওই কাঁচা তরকারি আমি খাইতাম। কি বলেন? সেই রকম ভাবে খাইতাম পেটের ক্ষুধায়, মানে জড়ো সড়ো, মানে আমার পারতেছি না যে আমি মরি যাই, অস্থিরতা ভাত করতো। তখন কি করতাম, ওই নানি এই বাড়ি থেকে সিম, ও বাড়ি থেকে আনাজ, ও বাড়ি থেকে ধুমা, ও বাড়ি থেকে করলা আনি বাড়িতে রাখতো। রান্নার সময় দিতাম না, আমি লিয়া খাইতাম। তে এই তিতো যদিও লাগতো, যখন পেটটা ভরে যাইতো তখন অনুভূতি করতাম যে আমার এটা করলি খেলাম, তিতো লাগিছে। তার আগে আমার কাছে আর ভিতরে আমার কিছুই লাগে নাই। আপনি কি কথাটা বুঝতে পারছেন? ক্ষুধা কত মারাত্মক হইতে পারে। আমার এই নানি যখন এই আনতে পারতো না, তখন আমি এই গাছের ফল, মানে যেটা আসলে খাওয়ার উপযুক্ত না কিন্তু ফল ধরে আছে, সেটাই আমি খাচ্ছি। আমি খাই, আমার আগে মেইন কথা হচ্ছে আমার পেটের ক্ষুধা আগে মিটাতে, এটাই হচ্ছে কথা। আমার এই যে কাঁচা, এই যে যেটা কোটা বললেন না, বাটুল, আমাদের গ্রামে আর কি বাটুল বলে, এই বাটুলটা আসলে খুব সুস্বাদু। আমাকে যদি এখন দেয়া যায় 1 কেজি মতো, আমি এখন ওই গাছের কথা এখন মনে পড়তেছে। রোজা ছিলাম সারা, কেউ তো খায় না এগুলা। না, কেউ খায় না। গরু ছাগলে খায় এগুলা, গরু ছাগলও খায় না। গরু ছাগল না, গরু ছাগল। আপনি খাইতেন এগুলো ছোটবেলায়? আমি ছোটবেলা সেইভাবে, এটা অনেকেই জানতো না, আমি এটা সেইভাবে খাইতাম। খায়া আমি একদম একবারে সর্দি হয়ে গেলাম। সর্দি বলতে যে আমার কাছে একদম ইজি হয়ে গেল। মানে ধুমা কন, কৈলি কন, কচু কন, এমনকি কচুও খাইছি আমি। ওই যে যেটা বড় ফ্যান কচু বলে অনেকে, আমাদের ওইদিকে মান কচু বলে। আমি লাস্টে মান কচু খাইছি। মান কচু খায়া, মান কচুটা খায় এই শাকসবজির ভিতরে আমার এই খাদ্য নালীটা আর কি, পরে 15 দিন আমি ভাত খাইতে পারি না। ওই আপনার হচ্ছে সব জায়গায় জিম দিয়ে গেছে, সম্পূর্ণ ছিলে গেছে, ভিতরে ঘা হয়ে গেছে। ভিতরে ঘা হয়ে যাওয়ার পরে আমি খাইতে পারিনি। পরবর্তীতে আমাকে ওই ডাক্তারে বললো যে তোমার হচ্ছে নরম যাও, একবারে পানি পানি ফ্যান, সোজা কথা চামচ দিয়ে দিলে যেন গলা দিয়ে কোন রকম চানটা যেন একটু বাঁচে, এরকম করে তোমার 15 দিন চলতে হবে। তখন আমি আর কি ওই কচুটাতেই আমার একটু এফেক্ট করছে। তাহার যত আমি কাঁচা তরকারি খাইছি, আমার কোনোটাতেই আমার মুখের স্বাদ কাড়িয়ে নিতে পারে নাই। সবগুলা খাবারই সেই স্বাদ লাগছে, এক কথায় প্রচুর পরিমাণে স্বাদ। আমি যখন চাকরি ছেড়ে বাড়িতে চলে গেলাম, তো বাড়িতে চলে যাওয়ার পরে আমার একটা কাজ করতো যে আমি, সবাই নাচ করে, গান করে, বিভিন্ন মডেলিং করে, তে আমার তো সব থাকলে আসলে আমি যে ফ্যামিলির একটা ছেলে, আমাকে ওসবে মানাবে না। তে আমি কি করব, আমি কাজের পাশাপাশি আমি যে কাঁচা যে খাবারগুলা খাইতে পারি, এগুলো আমি খাবো, আর আমি বলবো সেই স্বাদ, এত স্বাদ কি জন্যে আমার ভিতর থেকে এটা। তে আসলে কি এটা রান্না করার পর স্বাদ লাগবে, যেটা তিতো জিনিস সেটা তিতো ফ্লেভারে স্বাদ লাগবে, কিন্তু আমার কাছে A to Z সব স্বাদ লাগে। এইরকম একটা প্লেন আমার ভিতরে আসলো। তে এটা টিকটকে করতাম।
তো টিকটক করতে লাগি আমার ওই খালার বাড়িতে একটা স্টুডিও, অনেক স্টুডিও নামে একটা দাদা, সেই দাদা আমাকে বলে যে আচ্ছা মনির, তুমি তো এগুলা সবই তুমি খাইতে পারো, বা টিকটক যেহেতু করতেছো এগুলাই তুমি হচ্ছে একটা পেজ করো, একটা ইউটিউব করো, ইউটিউব পেজে ইউটিউবে এগুলা ছাড়ো, তাহলে তোমার একটা এটার থেকে নাকি টাকা পয়সা ইনকাম করা যায়। যা খাই তাই আমার ওই মানে ভাইরাল হয়ে গেল। আমি ভাইরালও বুঝি না যে ভাইরাল হয়ে যাওয়া মানে কি, মানে বেশি মানুষ চিনে নাকি, মানে কি, মানে এক কথা আমার এখন আমার ভয়েস দিয়ে সবাই কপি করা শুরু করে দিল। তখন আমি ইউটিউব পেজে আপলোডও আমাকে শিখাই দিল। আমি তো লেখাপড়া তো আমি জানি না, তাহলে আমার এগুলা শিখাই দিলে আমি আবার ঠিক আছি। তো এভাবে করতে করতে এতরে খালারা আমার মেয়ে দেখতেছে, ছেলের বয়স হয়ে যাচ্ছে, একটা বিয়ে শাদী দিতে হবে। তো পরবর্তীতে খালার বাড়ির পাশে আর কি আমাকে একটা বিয়ের একটা পরামর্শ তাদের ভিতরে চলে। 1 মাস পরে আমার আইডিটা হ্যাক হয়ে যায়, ফেসবুক পেজ 3.5 লাখ ফলোয়ার হয়েছিল। সে আমাকে বলছিল টিন সার্টিফিকেট তৈরি করতে 2000 টাকা লাগবে। আমি 2000 টাকা পাঠাইছিলাম। পাঠানোর পরে সে টিন সার্টিফিকেট করেছে ঠিকই তার নামে করি, এ টু জেড সবকিছু, তার মনিটাইজেশন যে পেজটা আইছে সম্পূর্ণ তার নামে করছে, সে পেজটা নিয়ে নিছে। 1 মাস পরে পেজটা আর অলরেডি আর নাই, নাই, সেও খুঁজে পাচ্ছে না। তো এখন পেজটা এখন সেও বলতেছে হ্যাক হয়ে গেছে এরকম। তখন আমি একটা ভালো একটা মানে আমি একটা মানে মৃত্যুর একটা দিকে আমি অগ্রসর হতেই আছি। আমি প্রতিটা ধাপে ধাপে মৃত্যু প্রহর গুনতেছি, তার ভিতরে আমি একটা মৃত্যুর একটা ধাপের ভিতরে চলে গেলাম। কিরকম? যে চোখ বুঝি ভাইবি দেখলাম ছোটবেলা থেকে বাপ মার আদর স্নেহ থেকে বঞ্চিত, নানি মানুষ করলো, কচু ঘেঁচু খায়, কাঁচা শাকসবজি খায়া যেমনি হোক মানুষের বাড়িতে থাকি, গরু বাছুর চলায় এই পর্যন্ত আইছি। এই পর্যন্ত আসা পরে যখন একটু আমি অনলাইন জগৎ নিয়ে সব জায়গায় তো আমার হয়ে গেল পরিচিত, তে এখন একটু অনলাইন জগতে আসি সারি আমার আইডিটা হ্যাক হয়ে গেল। এখন আমি মৃত্যুর প্রহর গুনতেছি। মানে আপনার মনে হচ্ছে যে বেঁচে থাকার অর্থটা কি? আমার আর বেঁচে থাকার আর ইচ্ছাটা শেষ। আমি যে ডাল ধরতেছি সেই ডালই ভেঙে যাচ্ছে। চাকরি হারালাম, সবকিছু হারালাম। মানে আমি আসলে মানুষটা আমি একাই হয়ে গেলাম। এরই ভিতরে আমার কোনো ভবিষ্যৎ নাই, কোনো ক্যাশ নাই। এক পর্যায়ে আমি গলার দড়ি দিয়ে দিলাম। আসলেই আমরা শুধু মানুষদের অল্প কিছু জানি, ভেতরের গল্পটা কি জানি। কত মানুষকে হাসিয়েছে এই কাঁচা সবজি খেয়ে, কচু খেচু খেয়ে, কিন্তু এটার পেছনের স্টোরিটা কি আমরা জানি? যেটা দেখে আমরা অবাক হই, যেটা দেখে আমরা মিলিয়ন মিলিয়ন মানুষকে চিনেছি, সেটার বিহাইন্ড দ্য স্টোরিটা কি আমরা জানি? গলায় দড়ি দেওয়ার পরে পানি সবাই টের পেয়ে গেছিল, আমি গলা মানে দড়িটা ছিঁড়ে গেছিল। ছিঁড়ে যায় সবাই আর কি পানি চুনি দিয়া, পরবর্তীতে স্যালাইন মেলাইন করি আমি আর কি সুস্থ হওয়ার পরে খালারা বলতে লাগলি যে এরিক বিয়ে শাদী দিয়ে আমার বাড়িতে রেখে দিই। তে এরই মধ্যে আমার আইডিটা চলে গেল। এরই মধ্যে ইউটিউবটা ফাইন আগাতে লাগছিল। তে আমি তো 4-5 মাস হলে আর ভিডিও আপলোড করি না, ইউটিউবটা ড্যামেজ হয়ে যায়। একবারে ড্যামেজ হওয়ার পরে এর ভিতরে আমাকে ইউটিউব থেকে একটা প্লে বাটন আমার চাচুর মাধ্যম দিয়ে আমাকে নিয়ে আসি দিছে, আমার মোবাইল নাম্বার দিয়ে। পরবর্তীতে আমাকে আর কি খালা বাড়ির পাশে বিয়ে করা দেয়। বিয়ে করার পরে একটা পুরুষ মানুষের আর একটা লাইফ চলে গেল। অবিবাহিতদের বোঝানো যাবে না। মায়ের বোন খালা
আসলে মায়ের মতন হয় না, যদিও মায়ের আদর চেয়েও পাই নাই। অনেকেরই মা বাবা যখন ছেলে সন্তানের আদর করে, আমি তো দেখি সেই জায়গাতে আমার 3 মাস বিয়ে করার পর 3 মাস আমি থাকতাম। 3 মাস খালার বাড়িতে থাকার পরে আমি এই যে মামাতো ভাই দুবাই ছিল, 2 বছর 2.5 বছর দুবাই ছিল। তাকে আমি সব কথা খুলে কই, সে তখন আমাকে বলে যে আমার বাড়িতে একটা ছাবরা ঘর তুলো। তখন তার বাড়িতে একটা ছাবলা ঘর তুলে বৌলি আমি সেখানে চলে যাই। এই ছাপড়া ঘরের ভিডিও আপনি কিছুদিন আগে দিয়েছেন, এটাই সেই ছাপড়া ঘর? জি, চারপাশে জঙ্গল হয়ে আছে মাঝখানে? জি, ওই ছাবড়া ঘরেই থাকি। আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিছে। শ্বশুর শাশুড়ি আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা দেয়, আমাকে বলে টেনশন করেন না, আল্লাহ ভরসা, একদিন হবে, আজ নাই কি হয়েছে, একদিন হবে। আপনি কি করেন এখন? এখন আমি ওই 1 বিঘি সম্পত্তিতে আমি আবাদ করি। 1 বিঘা জমিটাকে আপনার নিজের? এটা হচ্ছে কটের জমি। না, আপনি ইয়ে করে নিছেন, খাই খালাসি বলে এটা, খাই খালাসি মানে এটা খাই খালাস না, মানে ওই জমিওয়ালাকে আমি টাকা দিছি, 2 লাখ টাকা দিছি। আপনি জমি দিন রিটার্ন দিবেন, টাকা রিটার্ন দিয়ে দিবেন? যেদিন না, উনার যখন মানে 1 বছরের আগে তো দিতে পারবেই না, 2, 4, 5 বছর যখন উনার হাতে অবস্থা বুঝে যখন টাকা হবে আমাকে ওই টাকাটা দিয়ে দিবে, তখন জমিটা দিয়ে দিবে, জমিটা হয়ে যাবে। এই আপনার সম্বল, এই একটা সম্পদ। আর হচ্ছে এই যখন নিজের কাজ না থাকে আমি মানুষের গৃহস্থ বাড়িতে কাজ করি। মানে এখনো আপনার সেই, এটাকে আমরা বলি কামলা খাটা, জি, কাজ করে এইভাবে চলি। সারা দিন শেষে মেয়েটাকে একটু যতখানি কোলে পিঠে রাখা যায় সেটা করি। সব মিলেই মানুষের বাড়ি এখন ওই যে এখান থেকে যেই মনে করেন যে কালকে পাট তোলা কাজ করব, পাট কাটা, এখন দেশ গ্রামে প্রচুর কাজ লেগে গেছে। আপনার ফেসবুকের কি অবস্থা? কি নাম আছে আপনার আইডিটা? আমার আইডিটা এমডি মনিরুল ইসলাম, সেই ব্যাকেটে সেই সাত ব্লগ পেজ, না পেজ। আচ্ছা, সেই সাত ব্লগ। এরই ভিতরে মানে অনেক আমার মুখটা তো চেনা হয়ে গেছে, আমি তো মানে সবার কাছে একটা পরিচিত। তো সেই জায়গায় থেকে আমি আবার নতুন করে যখন শুরু করলাম, যারা পুনরায় যে পুরাতন যে ফেক পেজগুলা ছিল, এই ফেক পেজগুলাতে পুরাতন ভিডিও ছিল এবং আমি নতুন আপডেট যে দিচ্ছি এগুলাও পাচ্ছে, এগুলা ডাউনলোড করে করে ফেক পেজগুলাও মনে করেন যে অনেক বড় বড় আইডি হয়ে গেছে অনেকেরই। তার মানে হ্যাঁ, আমরা এখন ওর যে কন্টেন্ট গুলো দেখি সেগুলো কিন্তু পুরনো কন্টেন্ট, নতুন খুব একটা দেখা যায় না। আপনি ভিডিও দেন নিয়মিত? ভিডিও ওইভাবে নিয়মিত দিচ্ছি না। ভেরিফাইড করছেন? জি, ভেরিফাইড করে ফেলছেন? জি। এখন এটা কার তত্ত্বাবধানে আছে? আপনার তত্ত্বাবধানে? সম্পূর্ণই আমার তত্ত্বাবধানে। ভেরি গুড, ভেরি গুড। আর ইউটিউবটা এই যে 5-6 মাস যে আমি ভিডিও ছাড়ি নাই, আল্লাহর রহমতে অটোমেটিক 7 লাখ পার হয়ে গেছে সাবস্ক্রাইবার। জি, মাশাআল্লাহ। 7 লাখ এমডি মনিরুল ইসলাম, 7 লাখ সাবস্ক্রাইবার ইউটিউবে অনেক অনেক। ওটা 7 লাখ পার হয়ে গেছে। তো আপনি কত টাকা পয়সা ইনকাম করতে পারছেন? ইনকাম করতে পারি নাই। ওই যে আমার মাইনাসের জায়গায় থেকে মাইনাস হয়ে থাকার পরে আমি ওই জাস্ট ইউটিউবেই 40,000-45,000 টাকা পাইছিলাম। এই তো, এটা না অনেক সাবস্ক্রাইবার, তো ভেরিফাইড হয়নি কেন এখনো? এটা ভেরিফাই হয়ে গেছে না? জি, এখন ওই আমার একটু ওই আইডিটা একটু ফিউজ হয়ে, আর ওই যে আমার জি স্যার, জি এমডি মনিরুল ইসলাম। হ্যাঁ জি স্যার, আপনি ওই যে যেটা করলে আপনারা খুঁজে পাবেন @, আমি দিয়ে দিব, এটা আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করেন। হ্যাঁ, অনেক জিনিস তো আপনারা সাবস্ক্রাইব করেছেন, ওরটা একটু সাবস্ক্রাইব করেন, এমডি মনিরুল 931, ঠিক আছে? ওখানেই দেখেন স্যার, আমার ইউটিউবে 5 দিন আগে দিয়েছে একটা ভিডিও, 10 দিন আগে। হ্যাঁ, ইউটিউবে একটা লিংক দেওয়া আছে, দেখেন ইউটিউবে আইডির ভিতরেই দেখেন ফেসবুকের লিংক আছে স্যার। আচ্ছা, ফেসবুকেও লিংক ওখানে পাওয়া যাবে না? জি। তো মনির ভাই, বয়স তো খুব বেশি না, জি স্যার। জীবনটা এভাবে চলে গেল না, এই জীবনের দিকে যখন তাকান পিছন ফিরে তখন খারাপই লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার তখন একটা মেয়ে হয়েছে, হ্যাঁ, মেয়েটার বয়স কত? 5.5 মাস। আপনার ভিটামাটি বলতে গেলে ওই ছাপড়া ঘর? ভিটামাটি নাই, এখন মামার বাড়িতে আশ্রয় নিয়ে আর কি। ওই ছাপড়া ঘরটাও মামার জায়গা? জি, ওটা মামার জায়গা।
এখন আমার জায়গা বলতে একবারই ভাষ্যমানে আছি। আচ্ছা, ভাষ্যমানে আছি, এইগুলা করি। আত্মীয় মানে পাড়া প্রতিবেশীও একটু মানে একটু বাজারঘাটেও আমি বেড়াতে পারি না। সবাই চিনে? মানে চিনে বলতে তা বাদে আমাকে একটু দেয় বেশি এমনি। হ্যাঁ, আমার গ্রাম ছাড়া যদি আমি একটু ফাঁকে বের হই, অনেক ভাইজানেরাই অনেকভাবে সম্মান দেয়, কাছে ডেকে নেয়। কিন্তু আমার মহল্লা টুক্কার ভিতরে মানে আমাকে ওই যে কাঁচা তরকারি খাই জন্য খুব একটা ওইভাবে পাত্তা দেয় না বা দেখতে পারে না। ওই জায়গাতে একটু আমার মন খারাপ লাগে। সেই জায়গাতে আমি কি করি, আমার জরুরি একটা বাজারে না যায়, না আনার মতো না থাকা পড়লে আমি বাজারে যাই না। আমি হাসি মুখ এটাই দেখাতে চাই এগুলা খায়া, যে আমি পুরাতন চিঠিটাকে আমি ধরে রাখতে চাই, যেটা খেয়ে আমি বেঁচে আছি। এমনও দিন গেছে, আমি বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে, খেরের পালার তলে, পোয়াল পালার তলে আমি ঢুকে আমি রাত পার করেছি। এমনও দিন গেছে, নানি আমাকে একটা বাটি ধরায় রাখিছে, টিনের ছাবড়া দিয়ে পানি পড়তেছে, আমি বাটিটা ধরে রাখিছি, পানি পড়তে 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 ওইভাবে ঘুম পাচ্তেছি, ওইভাবে ঝিমতেছি। এরকম দিনগুলা এবল গেছে। প্রচুর কষ্ট করি এই পর্যন্ত যাইছি। একটা জাগে যে আমার মেয়েটাকে যেন আমার মতো না হয়, বাপ মা বিহীন যেন বড় না হতে হয়, কারো যেন লাত্তি উষ্টা খেয়ে যেন বড় না হতে হয়। এই জিনিসটাকে আমি বেশিরভাগ সামনের দিকে ফলো করতেছি। আমার মেয়েটা একটা ভালো একটু লেখাপড়া শেখাবো, ভালো পদ্মাশীল করব। অনেক দোয়া, আল্লাহ আপনার ইচ্ছা কবুল করুক। আমাকে জাস্ট একটু বলেন তো, আপনি ভিডিওটা কি দিয়ে করেন? আমি ভিডিও ফোন দিয়ে করি স্যার। কি ফোন আপনার? রিয়েলমি Z9 2। ও, খালি জাস্ট আমি কই যে আমি খালি আমার ফেসটাকে খালি ধরবা, আমি বোঝাই দিই সারি, সে ধরে। ধরার পর 1 মিনিট বা 1.5 মিনিট ভিডিওটা করলাম, খাইলাম, পেটটাও ভরলো। এখন তো আমি বোঝাতে পারতেছি যে আমার পেটে খিদা, আমি খাইলাম। দেখা যাচ্ছে যে আমি বসে 1 মাস পর 25 কেজি চাউলের বস্তা কিনি। ওটা দেখা যাচ্ছে যে আমি যদি নিজে কামাই করে খাচ্ছি, তো দেখা যাচ্ছে যে আমার আধা কেজি চাউল যদি সারাদিনে 1 পোয়া চাউল যদি কম লাগে আমার সংসারে, তাহলে চাউলটা তো আর একটু দীর্ঘ হইলো, 1.5 মাস চলে গেল। তাহলে দেখা যায় যে আমার পেটটা ভরলে তো আর আমার খাওয়ার টেনশন নাই। তাই আমার খাওয়াটাও হচ্ছে, একটু আনন্দও দিচ্ছি, চাউলটাও কম লাগতেছে, আমার সংসারে একটু খরচটা কম হচ্ছে, তরকারি একটু কম লাগতেছে। আমার গিন্নি যেটুকা রান্না করে সেটুকা খায়, 2 বার খাচ্ছে, 1 বার খায় বেঁচে গেলে আবার খাচ্ছে। দেখা যায় যে এইভাবে আমি ফাইন ভাবে একটা সংসার আমার চলে যাচ্ছে। অন্তত আপনারা ভিডিওতে কি দেখেন? আপনারা ভিডিওতে দেখেন কেউ যে আসলে কাঁচা তরকারি খেয়ে ফাজলামো করতেছে। হ্যাঁ, জীবনকে জানার জন্য একটা মানুষের খুব কাছাকাছি যাওয়া দরকার। আমি হচ্ছে আপনি যদি লেবু খান, টক, আমার কাছে স্যার মানে মেন কথা স্যার, সবকিছু অভ্যাসে মনে হয়, আসলে আমি বোঝাতে পারবো না স্যার। আমার কাছে এত স্বাদ লাগে স্যার, লেবু কন, তেঁতুল কন, কল্লি কন, ধুমি কন, শসা কন, মানে কাঁচা যে তরকারিগুলা রান্না করে খাওয়া যায়, সেই তরকারি আমার রান্না করা লাগেই না। কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে আমি যে কৃষি কাজ করতেছি সেই ফলটা আমি করি নাই, আর এক কৃষক করেছে, সে আমাকে ডাক দেয় যে মনির, আমাকে প্রায় 20 জন ডাকি রাখছে। কেউ বলছে যে আমি সৌদি আরব থেকে খেজুর গাছ আনিছি, খেজুর ধরেছে, পাইকলেই ডাক দেব। কেউ বলছে যে শাকরোল, কাঁঠালের মতো ছোট ছোট ওই ফলটা রান্না করে খাওয়া যায়, এটার জন্য আমাকে গেল হাটে ডাক দিছে যে আমার জমিতে আসো। অনেকেই তে আমার এখানে একটাই থাকে, আমি তো বলতে পারি না যে আমি পেটের খিদেটা এখনো নিবারণ করি বা আমার বাড়িতে চাউলটা কম লাগে, এটা তো আমি ওপেন করতে পারি না। দেখা যায় যে এটা তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি খাইতে পারি, আমার পেটটাও ভরে গেল, বাড়িতে চাউলের অংশটা কম লাগলো, আমি 25 কেজি বস্তা চাউল কিনি। দেখা যাচ্ছে 2 মাস পরে আমার 1 বস্তা 25 কেজি চাউলের বস্তা একটা কিনলে আমার আর 2 মাস কোনো টেনশন নাই। আমি হাবিজাবি খায় আমার পেটটা ভরে গেলে আমার শান্তি, ঠান্ডা। মনির ভাই, আমার আজকে আপনি এখানে আসবেন সেজন্য আমি অফিসের একজন কলিগকে দিয়ে এইগুলো আপনার সাথে কথাও বলেছে, বাজার করে নিয়ে এসে রাখছিলাম যে কাঁচা জিনিসগুলো আমি আপনাকে দিয়ে টেস্ট করাবো। কিন্তু আজকের অনুষ্ঠানে আপনি আমাকে এমন একটা মুডে নিয়ে গেছেন, আমার না আসলে আর এটার ইচ্ছা নাই। না স্যার, ব্যাপার না, আপনি দেন, আমি খেয়ে দেবো। আমার কাছে ইচ্ছা নাই, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আমি যদি এটা এমন হতো, এই গল্পটা আমাকে যদি এরকম ফিল দিত, যেটা একটা আনন্দ জায়গা থেকে হয়েছে, আপনি আসলে পারেন,
এই টেস্ট থেকে হয়েছে এবং সেই আনন্দের জায়গাটা আমরাও আনন্দ নিচ্ছি, সেটা নিয়ে আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু আপনার এই কাঁচা সবজি খাওয়ার গল্প, যে হৃদয় বিদারক গল্প, যে জীবনে একদিন পেটের ক্ষুধায় পেটের ব্যথা অনুভব করেছে, সে হয়তো কিছুটা বুঝতে পারবে, আদারওয়াইজ আজকের এই গল্পটা বোঝা সম্ভব না। ওর মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা, ওর মতো মানুষ যারা এই ভিডিওগুলো থেকে নিজেদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করেন, যেসব চোর বাটপার এদের কন্টেন্ট চুরি করেন, এদেরকে নিয়ে আমার কোনো বক্তব্য নাই। এই যদি একটু লেখাপড়া জানতো তাহলে হয়তো ওর জীবনটা ওই যে প্রথম যে একটা খেয়ে সেই স্বাদ বলেছিল, ওই একটা ভিডিওতেই চেঞ্জ হয়ে যেত। একটা ভিডিওতে, আমি বলছি আপনাদেরকে, হয়তো আল্লাহ চেঞ্জ করে দিত। কারণ ওর লেখাপড়াটা জানা ছিল না, যে কারণেই ও আগাতে পারে নাই। ও বারবার ধরা খেয়েছে, ওর পেজটা চুরি হয়ে গেছে, ওর ইউটিউবে সমস্যা হয়েছে, এবং এই সুযোগটা নিয়েছেন কিছু চোর বাটপার বদমাইশ, যারা অনলাইনে বিভিন্ন মানুষজনের কন্টেন্ট চুরি করেন, চুরি করে $200-500 কামান। পৃথিবীতে বেঁচে থাকাটাই একটা সম্ভাবনা, বুঝতে পেরেছেন? আপনি সুস্থ আছেন, আল্লাহ আপনাকে এখনো সুস্থ রেখেছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, আপনি এখনো পরিশ্রম করার সামর্থ্য পান। জি স্যার। কুরবানির ভিতরে আমাকে অনেক জায়গা থেকেই গোস্ত দিছিল, ওগুলো আমি খাই নাই। এটা কাঁচা মাংস খাওয়ার জন্য না, তাহলে এটা রান্না করে আমাকে দিচ্ছিল, হ্যাঁ, মানে রান্না করে খাওয়ার জন্য, মানে ওইভাবে দিছে যে এলাকার পাড়া প্রতিবেশী কুরবানি দিতে পারি নাই বা মামার বাড়িতে। খান নাই কেন? খাবেন তো অবশ্যই। এটা আমি আবার বুদ্ধি করে, আমি তো পরিশ্রম করতে পারি, আপনি এগুলো মানুষকে দিয়ে দিয়েছেন। এগুলো আবার যেগুলা বাড়ি পুরাইছি, যারা বৃদ্ধ অচল, এগুলো আমি আবার দিয়ে দিছি। দেখেন, আমি একটা জিনিস বুঝি, মানুষের বেঁচে থাকতে না অনেক কিছুর প্রয়োজন হয় না। আপনি ধরেন আজকে অঢেল সম্পত্তির মালিক হলেন, কিন্তু আল্লাহ আপনাকে এমন একটা অসুখ দিয়ে দিল, জি স্যার, তাই না? এটাও তো একটা কথা। আপনার ঘরে বাচ্চা আছে এবং আপনার জীবনে আল্লাহ বেঁচে থাকার জন্য উপযুক্ত সময়ে কিন্তু একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে আপনাকে বেঁচে থাকতে হবে, এবং শত কষ্টের মাঝে হয়তো একটা সম্ভাবনা সামনে নিশ্চয়ই আল্লাহ দাঁড় করাই দিবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, এবং কখনোই হতাশ হওয়া যাবে না। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকে মনির ভাইয়ের গল্প আমাদেরকে শুধু একটা জিনিসই শেখালো, সেটা হলো ওই যে একটা গুরুজনের একটা কথা বলে না, যে মুদ্রার এ পিঠ এবং ও পিঠ। যারা ওর এই করলা খাওয়া, লেবু খাওয়া বা অন্যান্য যে বিষয়গুলো আছে, এগুলো চাবানো দেখে আপনাদের মনে হতো যে ও আসলে ফান করতেছে। ডেফিনেটলি এটা একটা বিশেষ কোয়ালিটি, কিন্তু এই কোয়ালিটির জন্মটা কিভাবে হয়েছে সেটা যদি আজকের এই অনুষ্ঠান অনুভব করে থাকেন, তাহলে আমরা বুঝবো যে না, আমরা আসলে যা পোট্রে করতে চেয়েছি তা আমরা পোট্রে করতে পেরেছি। মনির ভাই, অনেক ভালো থাকেন। আপনি তো নাটোরে ফিরে যাবেন, কালকে আবার সেই মাঠে গিয়ে কাজ করতে স্যার। হবে। ওই যে আপনি কি আনছেন একটু খাই আপনি। না, আমি যাচ্ছিলাম না। একটু টেলিফোন করেন। হ্যাঁ, না সমস্যা নেই, আপনাকে আমি ইজিলি একটু খাওয়াই দেখাই দিয়ে যাই স্যার। আমি জানি আপনি পারবেন। না, আমার খাইতে ইচ্ছা হবে না স্যার, আপনি দেখেন আমার খাওয়া। আপনি খুশি মনে দেখাতে চাইলে আমি নিয়ে আসতে পারি, বাট আমার আসলে এমন গল্প। জি, এটা হচ্ছে করলা। স্যার আমার খাওয়া আজকে দেখবে। এটি হচ্ছে কল্লি, গ্রামে বলে, শহরে করলা। হ্যাঁ, কল্লি, তিতো উস্তাও বলে। এটা লেবু, কত লেবু, কয়দিন আগে লেবু খেলাম, কোনো ব্যাপার না আমার কাছে। মরিচ, এটা হচ্ছে কুড়িকচু। না স্যার, এটা আমার খুব পছন্দের একটা সবজি। আমি কালকে রাতে কুড়িকচি ভর্তা দিয়েই আর কি আমি সেই কুড়িকচু ভর্তা টাত্তা এগুলো খুব ভালো লাগে আমার কাছে। কুড়িকচু খুব পছন্দের, খুব ভালো লাগে। স্যার শুরু করি তাহলে? জি বিসমিল্লাহ। জি স্যার, বিসমিল্লাহ বিসমিল্লাহ। সেই স্বাদ। কি সুন্দর স্বাদ লাগছে, এত স্বাদ কে? সেই স্বাদ লাগতেছে আমার কাছে। কি সুন্দর স্বাদ লাগতেছে আমার কাছে, এত স্বাদ লাগতেছে কে দাদা? দাদা এটি কি ফল দাদা, এত বড়? বিসমিল্লাহ। সেই স্বাদ, কি স্বাদ লাগতেছে আমার কাছে, এত স্বাদ লাগতেছে কে দাদা এই ফল?
কি সুন্দর স্বাদ লাগবে। আমার এই বেশি ফল লাগতো না, কাঁচা 4-5টা ফল খালি আর আমার সারাদিন কোনো টেনশন নাই। কেউ আমাকে বলে নাই, হ্যাঁ আমার আত্মীয় স্বজন যাই আছে কখনো বলে নাই যা এক গাল আমার বাড়িতে ভাত খায় যা। এখন পেটের ক্ষুধায় আমি কি করব স্যার? ওই টাইমে আমি এগুলা বেছে নিয়েছিলাম। স্যার আমার তো ইফতার করার পরে ফল ফুল দিয়ে ইফতার করাইছেন, পেট ভরে গেছে, এগুলি খায় একবারে পেট ভরে গেল, আর কিছু খাওয়া লাগবে না স্যার। যখন রেকর্ডটা হয়েছে ও আসলে আপনারা জানেন হয়তো পবিত্র আশুরার যে নফল রোজা, সেই রোজা রাখছে, 10ই মুহররমের যে রোজা। ভাতের থেকে এসব খাবার আমার খুব পছন্দ। আপনার সাথে আজকের এই ভিডিও দেখে যদি কেউ যোগাযোগ করতে চায়, আপনার যোগাযোগ করার কোনো পদ্ধতি আছে আপনার সঙ্গে? দেশ থেকে, দেশের বাইরে থেকে যদি কেউ কথা বলতে চায়? জি স্যার। এটা আপনার কোনো আপত্তি নাই আপনার ফোন নাম্বার দিয়ে দিলে? না স্যার। আমি ওর ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, যদি কেউ ওর সঙ্গে সরাসরি কথা বলতে চান, হ্যাঁ কথা বলতে পারেন। শুধু কথা বলার জন্যই, ও কিন্তু আমার এখানে অনুষ্ঠানে সাহায্য চাওয়ার জন্য আসে নাই। আমি একদম একটা কথা আপনাদেরকে বলি, এবং কোনো পরিকল্পনাও ছিল না। আমার কাছে মনে হলো অনেকে হয়তো যোগাযোগ করতে চাইতে পারেন, আমি ওর নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ভিডিওর কোনাতে, আপনারা দেখে নেবেন। আপনি নাম্বারটা একটু বলেন, মুখে বলেন যে নাম্বারটাতে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে। এখানে কিন্তু অনেক ভালো মানুষ আছে, অনেক খারাপ মানুষ আছে, ফোন করে বিরক্ত করতে পারে। জি স্যার। হ্যাঁ, একটু সতর্ক থাকতে হবে, ঠিক আছে? জি স্যার। নাম্বারটা একটু বলেন। 010119109000914। এই নাম্বারে আপনাকে ফোন দিলে পাওয়া যাবে। জি স্যার। ওকে, এটা আমার মেন হচ্ছে ঘর বাড়ি নাই, তো ওইভাবে আমি ঠিকানা মিকানা স্যার আসলে দিই না। তা বাদে স্যার আপনি বললেন, আমি দিলাম। আর ওই মা বোন সবারই ঘর বাড়িতে আছে অনেকখানি, আর সারাদিন কাজ কাম করে খেতে হয়, পরিশ্রম করতে হয়, সেই জায়গাতে অনেকেই আমার ঠিকানাটা ওইভাবে জানে না। আপনি বলি দেন, কোনো ব্যাপার না স্যার। না, আমি ঠিকানা বললাম না, আমি নাম্বারটা বলে দিলাম। যদি কোনো প্রবাসী ভাই ব্রাদার বা অনেকেই থাকে হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমাকে প্রচুর মেইল করে, আমি গেস্টদের পরে আমি আসলে ওইভাবে মেইলের রিপ্লাইও দেওয়ার সুযোগ থাকে না আমার। তো এই নাম্বারটা ওর নাম্বার, আপনারা যদি কেউ ওর সাথে কথা বলতে চান। বাট আপনাদের প্রতি আমার একটা বিনীত রিকোয়েস্ট আজকের এই এপিসোডটা দেখার পরে, সেটা হচ্ছে প্লিজ যারা অসৎ উদ্দেশ্যে ওর সাথে যোগাযোগ করবেন বা করার চেষ্টা করবে, তাদেরকে বলবো যে দুনিয়াতে মানুষ হিসেবে আসছেন আপনারা, ঠিক আছে? ওর কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে, বিশেষ করে একটা সম্ভাবনা তৈরি হওয়ার পরে সেখানে থেকে ওটা হারা গেলেও সুইসাইড করার মতো মানুষ পরিকল্পনা কখন চলে যায়। তো একটা সম্ভাবনা নষ্ট হয়ে গেছে, এই সম্ভাবনাটুকু যেন এই নাম্বারটা দেওয়ার পরে যেন আবার নতুন করে নষ্ট না হয়, এটা একটা বিশেষ অনুরোধ থাকলো আপনাদের প্রতি, প্লিজ। আর খাইতে হবে না, রেখে দেন। আমি আসলে দেখতে চাই নাই, প্রথম পর্যায়ে আগ্রহ ছিল, কিন্তু আপনার এই গল্প শোনার প্রতি আমার আর পরে আমার এটার কোনো ইচ্ছা হয় নাই। তারপরে আপনি দেখাইলেন, ঠিক আছে। শেষ বেলায় একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে একজনের বাবা মা নেই বলেই যে অনেকের কাছে অদামি হয়ে থাকে, সেটা ঘৃণা করা যাবে না। এক কথাই যদি কিছু সাহায্য দিয়ে যদি তাকে উঠাই নেওয়া যায়, উঠাই নিতে হবে। আর না হলে ঘৃণা করা যাবে না, কুনজরে তাকানো যাবে না। একটা কলমের ফুটা দিলেও এরকম অর্থ আমার নাই। সেই জায়গায় থেকে আল্লাহ দিলে 2-4-5 জেলার মানুষ আমাকে একটু চিনে জানে। দর্শক এবং শ্রোতা, শেষ হলো আজকের এই এপিসোড। যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি। আবারও বলছি, মনির ভাইয়ের যে নাম্বারটা দেওয়া আছে, কেবলমাত্র যারা মনে করেন যে ওর সাথে একটু কথা বলতে চাইবেন বা আমরা এই এপিসোড দেখে যোগাযোগ করতে চাইবেন, অনেকেই আমাকে করেন পোক, সে কারণে দেয়া, এখানে উনি সাহায্যের জন্য আসেনি। সো এই সম্মানটুকু যেন তার প্রতি আপনাদের থাকে। শেষ করছি, আসসালামু আলাইকুম।